ভারতের একজন সাবেক নিরাপত্তা বিশ্লেষক এবং সামরিক কর্মকর্তা কর্নেল রায়ান উনি বলেছেন হাসনাত আবদুল্লাহর ঘাড়ে গুলি করা উচিত, মাথায় নয়। হাদির খুনিওকে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া চলে গেছে এবং সেখান থেকে ধারণা করা হচ্ছে এবং সে বলছে আমি এখানে আছি, পালিয়ে আছি, পারলে আমাকে ধরার ব্যবস্থা নাও আমার বিরুদ্ধে। জামায়াত ইসলামীর মনোনীত এমপি, সম্ভাব্য এমপি প্রার্থী এবং আলোচিত একজন বক্তা আমির হামজা, উনি সম্প্রতি মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের 90% কল্পকাহিনী। এই ঘটনা যে এই প্রথমবার ঘটেছে এটাও কিন্তু না, মানে এই গত 2 বছর বা 1 বছর হয়েছে এই ঘটনা কিন্তু তাও না। এর আগেও কিন্তু আমরা এরকম নবীজিকে নিয়ে কটূক্তি করার কারণে কিন্তু আমরা এরকম হত্যাকাণ্ড এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন সরকারের আমলে দেখেছি। এটা কোনো সরকার বা রাজনৈতিক সংশ্লিষ্টতা অথবা কোনো বিশেষ সময়ের ঘটনা যদি বলেন সেটা বোধহয় বলা আমাদের ঠিক হবে না। বর্তমানের বাংলাদেশের উদ্ভূত বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যারা জুলাই আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিল তাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ নাম একজন অবশ্যই একটি মেইন ক্যারেক্টার। হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে এনসিপির যিনি মুখ্য সমন্বয়কের ভূমিকা পালন করছেন, ভারতের একজন সাবেক নিরাপত্তা বিশ্লেষক এবং সামরিক কর্মকর্তা কর্নেল রায়ান উনি বলেছেন হাসনাত আবদুল্লাহর ঘাড়ে গুলি করা উচিত, মাথায় নয়। এনসিপি নেতাদের ওরা যারা আছে, যারা এই বক্তব্য দিয়েছেন, তারা বলেছেন খুনিদের ফেরত চেয়েছে ভারত থেকে, যা ভারতে অনেকেরই ধারণা তারা ভারতে পালিয়ে গিয়েছেন এবং আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে ভারত এই মুহূর্তে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তার পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য ছিল যে খুনিদের ফেরত দিতে হবে। তার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনা কর্মকর্তা প্রকাশ্যে এমন একটি হুমকি দিয়েছেন। পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশের মধ্যে শরণার্থীকালের একটি অবস্থা, যেটি পারস্পরিক সম্পর্কের অবস্থা একটি খুব নাজুক অবস্থায় আছে এখন। আপনি কি ভবিষ্যৎ কি দেখছেন ভারত বাংলাদেশের সম্পর্ককে নিয়ে? আপনি আরেকটি বিষয় যোগ করতে পারেন, সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে কিন্তু ভারতের যে ভিসা সেন্টার যমুনা ফিউচার পার্কে, সেই সেন্টারটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। মাঝখানে বন্ধ ছিল, অল্প কয়েকদিনের জন্য চালু করছিল, আবার বন্ধ হয়েছে। তো এগুলো কিন্তু একটা আপনি জানেন যে 5ই আগস্টের পর থেকেই কিন্তু ভারত বাংলাদেশের সাথে সম্পর্কটা এক ধরনের বিপরীতমুখী অবস্থানে চলে গিয়েছে এবং বাংলাদেশের নাগরিকদের যারা ভারতে যাতায়াত করতেন বৈধভাবে ভিসা নিয়ে, তাদের কিন্তু সেই অনেক এক ধরনের বলতে পারেন যে নিষেধাজ্ঞা, অলিখিত নিষেধাজ্ঞা আছে যে কারণে তারা ভিসা দিচ্ছে না বা পাচ্ছে না, অনেকে চিকিৎসা পর্যন্ত করাতে পারছে না। এই কারণে যে প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে কোনো একটি এজেন্সির পক্ষ থেকে, সংস্থার পক্ষ থেকে যখন এক দেশের এজেন্সির পক্ষ থেকে আরেক দেশের রাজনৈতিক নেতাদের উপর এই ধরনের সরাসরি এই ধরনের মানে মন্তব্য করা হয়, সেটা অবশ্যই দেখার বিষয় আছে। কিন্তু মন্তব্য না, সরাসরি হুমকি, হ্যাঁ, যখন এই ধরনের হুমকি সরাসরি দেওয়া হয় এবং কোথা থেকে দেওয়া হচ্ছে, কোন সংস্থা থেকে দেওয়া হচ্ছে, উনি কোথায় ছিলেন, সেই জায়গা থেকে উনি দিতে পারেন কিনা, সেটা আমার মনে হয় যে তাদের রাজনৈতিক ভাবে তাদের দেশের ভারতের পক্ষ থেকে এই ধরনের হুমকি যিনি দিয়েছেন তার বিরুদ্ধে, অথবা এই বিষয়টি নিয়ে ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও তাদের ওইটা বিষয়টি নিয়ে দেখা উচিত। আর স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে অনেক খুনি, ইভেন হাদির খুনিওকে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া চলে গেছে এবং সেখান থেকে ধারণা করা হচ্ছে এবং সে বলছে আমি এখানে আছি, পালিয়ে আছি, পারলে আমাকে ধরার ব্যবস্থা নাও আমার বিরুদ্ধে, এরকম বলা হচ্ছে। তো এরকম প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই আমরা চাইবো যে আমাদের যেসব খুনিরা প্রতিবেশী দেশগুলোতে আছে, লুকিয়ে আছে, তাদেরকে অবশ্যই ফেরত দেওয়া হোক। এবং আপনি হয়তো জানেনও বাংলাদেশ থেকে কিন্তু অনেক ভারতীয় খুনি যারা বাংলাদেশে লুকিয়েছিল তাদেরকে কিন্তু প্রত্যাবর্তন করা হয়েছে। এই ইতিহাস, এই নজির কিন্তু আমাদের আছে। সো সেটা যদি আমরা করতে পারি, আমরা যদি তাদের খুনিকে আমাদের দেশ থেকে তাদেরকে ফেরত দিতে পারি, তো এখন তো সময় এসছে আমাদেরও উচিত তাদের দেশ থেকে আমাদের সব খুনিরা আছে তাদেরকে ফিরিয়ে আনা। শারফুল আলম, আপনি জানেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়তই, যদিও তার বক্তব্যে নিষেধাজ্ঞা আছে বক্তব্য প্রচারের ক্ষেত্রে, তারপরেও উনি ওনার জায়গা থেকে বক্তব্য দিয়ে যাচ্ছেন। অনেকেই মনে করছেন এটি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং ওনার এই বক্তব্য মাঠের সহিংসতাকে আরও উস্কে দিচ্ছে। তার বক্তব্য মাঠ পর্যায়ের সহিংসতার মধ্যে কোনো যোগসূত্র রাষ্ট্রকে খতিয়ে দেখছে কি? দেখুন, এটি অনেক কঠিন প্রশ্ন। এইটা আসলে রাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা এবং আরও যেসব বিভাগগুলো আছে, এটি অবশ্যই তাদের খতিয়ে দেখা উচিত। কারণটা হচ্ছে আমরা কিন্তু মানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত প্রতিটা বড় বড় ঘটনার সাথে আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশগুলোর এক ধরনের কোনো না কোনোভাবে প্রভাব ছিল, ইনফ্লুয়েন্স ছিল। তো সেটি আছে কি নাই সেটা আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যারা আছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন, তাদের এগুলো খতিয়ে দেখা উচিত। এটা যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে অথবা কোনো এক পক্ষ থেকে না বলা হবে, এই মুহূর্তে এই ধরনের বিষয় নিয়ে কথা বলাটা আসলে দুষ্কর।
এই যখন অবস্থা, শারফুল আলম আপনি জানেন জামায়াত ইসলামীর মনোনীত এমপি, সম্ভাব্য এমপি প্রার্থী এবং আলোচিত একজন বক্তা আমির হামজা, উনি সম্প্রতি মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের 90% কল্পকাহিনী। ওনার এই বক্তব্যকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? দেখুন, এটি সম্ভবত ওনার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। উনি ওনার দিক থেকে এটা বলেছেন, কিন্তু আমার মনে হয় না যে উনি আসলে সজ্ঞানে বা অবস্থায় থাকা অবস্থায় বা দলের পক্ষ থেকে স্বাভাবিক আমরা কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাইনি। স্বাভাবিকভাবে উনি কিছু বলেছেন বলে আমার মনে হয় না। ওনাকে কি আপনি মনে করেন যে অস্বাভাবিক মানুষ? আমি সেটাও বলছি না। আমি মনে হয় যে উনি কোনো একটা ঘটনা বর্ণনা করতে গিয়ে হয়তো সেটা ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, অথবা ভুল ব্যাখ্যাটা হয়তো গণমাধ্যমে এসছে, সেটাও হতে পারে। কিন্তু এটা কোনোভাবে কাম্য হতে পারে না। ওনার মতো একজন ইসলামী চিন্তাবিদ, সম্ভাব্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে সম্ভাব্য যিনি এমপি ইলেকশন করতে যাচ্ছেন, তাদের কাছ থেকে শুধু ওনাকে না, ওনার মতো আরও যারা সম্ভাব্য নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদের কারোর কাছ থেকে আসলে এই ধরনের কোনো মন্তব্য আশা করা ঠিক না। আপনি আপনার বক্তব্যে কিছুক্ষণ একটু আগে বলেছেন ময়মনসিংহের ভালুকায় যে হত্যাকাণ্ডটি ঘটে গেল, দীপু দাস ভদ্রলোকের নাম, হিন্দু ধর্মাবলম্বী মানুষ, ওনার বিরুদ্ধে অভিযোগ যে উনি ধর্ম অবমাননা করেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। বাট এই বক্তব্যর কোনো সত্যতা কেউ খুঁজে পায়নি, র্যাব বলেছে, আমরা এখানে খুঁজে পাইনি। আমার কথা হলো, যদি উনি বক্তব্য দিয়েও থাকেন, উনি পায়োনিয়ার্স নিটওয়্যার্স বাংলাদেশ লিমিটেড কারখানায় কাজ করতেন, তাকে ধরে পিটিয়ে কারখানা থেকে ধরে তাকে পিটিয়ে হত্যা করা হয় এবং এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ সড়কের বিভাজকের একটি গাছে বিবস্ত্র করে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রশ্ন হলো, যদি ওই ভদ্রলোক, ওই লোক দীপু ধর্ম অবমাননা করেও থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো আপত্তিকর কোনো কথা বলেও থাকে, দেশে তো আইন আছে, এই একটা অবস্থা। আরেকটি হলো, দরজায় তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু। এটি নোয়াখালী লক্ষ্মীপুরের বিরাল হোসেন নামের বিএনপি নেতার ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এই আরও অনেক ঘটনা ঘটছে বাংলাদেশে। এই মানুষ মনে করছে এই সমস্ত ঘটনার নিয়ন্ত্রণ করবার জন্য যাদের দায়িত্ব, তারা যথাযথ দায়িত্ব পালন করছে না। আপনি বলছেন যে এই সরকার যখন আসছিল তখন তাদের একমাত্র দায়িত্ব ছিল একটি নির্বাচন দিয়ে তারা বিদায় হবে, কিন্তু তারা অনেক সংস্কারমূলক কর্মসূচি হাতে নিয়েছে, দেশের জনগণ তাদেরকে সাপোর্ট করছে এখন পর্যন্ত। আপনি এখানে সরকারের নিষ্ক্রিয়তা কিংবা ব্যর্থতা কি দেখছেন কিনা? দেখুন, আসলে সব তো সরকার পক্ষে করা সম্ভব না। এখানে ব্যক্তির ইচ্ছা, স্বাধীনতা, এই ঘটনা যে এই প্রথমবার ঘটেছে এটাও কিন্তু না। মানে এই গত 2 বছর বা 1 বছর হয়েছে এই ঘটনা কিন্তু তাও না। এর আগেও কিন্তু আমরা এরকম নবীজিকে নিয়ে কটূক্তি করার কারণে কিন্তু আমরা এরকম হত্যাকাণ্ড এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন সরকারের আমলে দেখেছি। এটা কোনো সরকার বা রাজনৈতিক সংশ্লিষ্টতা অথবা কোনো বিশেষ সময়ের ঘটনা যদি বলেন, সেটা বোধহয় বলা আমাদের ঠিক হবে না। কারণ এই ঘটনা এর আগেও আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন সময়, ইভেন রাজধানীতেও আমরা এই ধরনের ঘটনা দেখেছি। আমরা যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সামাজিক অবক্ষয় এবং নৈতিকতা যখন কমে যায় মানুষের, তখনই কেবল কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড করা সম্ভব। এছাড়া কিন্তু সম্ভব না। কোনো সুস্থ মস্তিষ্ক দ্বারা কিন্তু এই ধরনের ঘটনা কোনোভাবেই সম্ভব না। একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলবে, এটা তো কোনোভাবেই হতে পারে না, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। এটা অবশ্যই তাদের মানসিকতার সমস্যা আছে বলে আমি বলছি। ধন্যবাদ শারফুল আলম। শারফুল, আপনি জানেন জুলাই আন্দোলনের যে সমস্ত নেতৃবৃন্দ অংশ নিয়েছিলেন, তার মধ্যে যারা ফ্রন্ট লাইনে ছিলেন তাদের অনেককেই আমরা এখন দেখতে পাচ্ছি, যেমন মাহফুজ আলম বলেছেন, আরও যারা এভাবে দায়িত্ব পালন করেছিলেন তারা অনেকেই বলছেন যে আমরা শহীদের মৃত্যু চাই। হাদিকে হত্যা করা হলো, হাদিও শহীদের মৃত্যু কামনা করেছিলেন। এই মানসিকতা রাষ্ট্রের জন্য কতটা বিপজ্জনক বলে আপনি মনে করেন, এবং আপনি কি মনে করছেন তাদের প্রত্যেকেই এই ধরনের কোনো আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে কিনা? আমি তার আগে যেটা একটু যোগ করতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশে যখন নির্বাচনের ঘোষণা করা হলো 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, তখন কিন্তু প্রত্যেকটা আসন থেকে বিভিন্ন প্রার্থীরা তাদের মতো করে কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। এবং যখন হাদির এই ঘটনাটা ঘটলো, তখন কিন্তু এক ধরনের নিরাপত্তাহীনতায় সবাই ভুগছেন। বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, যারা রাজনীতি চর্চা করেন, গণতন্ত্র চর্চা করেন, যারা ফ্রন্ট লাইনে যারা আছেন, তারা কিন্তু, এবং এটা যে শুধুমাত্র জনপ্রতিনিধিদের মধ্যেই আছে তা কিন্তু না। এটা কিন্তু আমি দেখছি যে আপনি হয়তো দেখে থাকবেন যে শুধু জনপ্রতিনিধিদের বাইরেও কিন্তু এই ধরনের যখন সহিংস ঘটনা ঘটে, তখন কিন্তু প্রত্যেকটি সুশীল সমাজ যারা আছে, যাদেরকে আমরা নাগরিক সমাজ বলি, যাদেরকে আমরা থিঙ্ক ট্যাঙ্ক বলি, প্রত্যেকের মধ্যে কিন্তু এক ধরনের নিরাপত্তাহীনতার কথা আমরা বলতে পারছি। আপনি হয়তো দেখেছেন যে প্রথম আলো আগুনে পুড়ে যাওয়ার পরে প্রথম আলো সম্পাদক সেখানে
ওনার মন্তব্যে কী বলেছিলেন, এই ধরনের নিরাপত্তাহীনতায় আছেন। আর আপনি যেটা বলতে যাচ্ছেন যে যেসব ছাত্ররা যে আন্দোলন করছে, তারপর তারা প্রত্যেকে অনেকে শহীদের মৃত্যু কামনা করছেন। দেখুন, তারা তো একটা মিশন নিয়ে নেমেছিল, তারা চেয়েছিল এমন একটা বাংলাদেশ আসুক যে বাংলাদেশের কোনো রকম সহিংসতা থাকবে না, দুর্নীতি থাকবে না, এবং জিরো টলারেন্স যেটা বলে সেটা শূন্য করে থাকবে, এবং সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। তারা কিন্তু সেই চেষ্টাটা জন্যই কিন্তু এখানে এসেছিল। তাদের ব্যক্তির কোনো স্বার্থ ওইভাবে আপনি যদি না দেখেন, ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে কিন্তু তারা দেশকে নিয়ে কাজ করার চেষ্টা করেছে, এবং তারা কিন্তু সেই পথে আগাচ্ছিল। তারপর তারা দেখতে পাচ্ছে তাদের যে স্বপ্ন নিয়ে তারা এই জুলাই আন্দোলন করেছিল, সেই আন্দোলনে তারা দেখছে যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেটা 1.5 বছরও হয়তো বাস্তবায়ন করতে পারে নাই। সরকারে তাদের প্রতিনিধি থাকার পরেও কিন্তু তারা হাত দেওয়ার পর, তারা নিজেরা কাজ করার পরও বিভিন্ন কারণে, বিভিন্ন আনুষঙ্গিক, যেটা বলতে যাচ্ছি যে প্রশাসনিক বিভিন্ন কারণে কিন্তু সেটা তারা করতে পারে নাই। ইভেন এমনও হয়েছে যে অনেক উপদেষ্টা প্রোগ্রাম করতে গিয়েছেন, কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে সেই অনুষ্ঠান উদ্বোধন না করে কিন্তু তাদেরকে ফিরে আসতে হয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখছি। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।